অনেক স্ক্রিপ্ট লিখেছি, বহু জায়গায় পিচ করেছি, বহুজনকে পিচ করেছি, হয়নি, রিজেকশনও গেছে। তো দাবারু কেন চলবে, বা এই দাবারুর মতো একটা স্পোর্টস রিলেটেড কিছু ব্যাপার আছে, এরকম একটা সিনেমা করার সাহসটা হলো কি করে? আমি এর আগে কোনো বাংলা চলচ্চিত্রে কোনো কাজই করিনি, কোনো ভাষার চলচ্চিত্রেই কোনো কাজ করিনি, এটা আমার প্রথম কাজ। বাংলা সিনেমাতে চোখে জল আসছে কিন্তু হলে সিটি পড়ছে না। আজকেই যাবো, ফাটিয়ে দেবো, একটা কিছু করে নেবো, এইটা না, পেশেন্স রাখতে হবে। সূর্যশেখর গাঙ্গুলি অলরেডি বিখ্যাত লোক, তো তাকে কি আরো বিখ্যাত করে তুলতে পারবে সিনেমাটা? কিরকম গল্প এটা? আজকে অরিত্রকে পেয়েছি। সবসময় সবার ইন্টারভিউ নেয়, কঠিন কঠিন প্রশ্ন করে। আজকে অরিত্রকে কঠিন প্রশ্ন করবো, কিন্তু আজকে শুধু অরিত্র একা না, দাবারুর টিম আমাদের সাথে আছে। দাবারুর ডিরেক্টর, দাবারুর ডায়লগ রাইটার সবাই আমাদের সাথে আছেন। আর আমরা আজকে দেখি কতটা কঠিন প্রশ্ন করতে পারি, কি কি উত্তর জানতে পারি। আপনারা ভিডিও দেখতে থাকুন, লাইক টাইক করে একদম সিট বেল্ট বেঁধে রেডি হয়ে যান। তাহলে প্রথম প্রশ্ন কার কাছে করা যায়? অরিত্রের কাছেই যাই। সবার খুব কৌতূহল, সবাই জানতে চাইছে যে তুমি একটা ইউটিউবার, আমাদের মতো সাধারণ ইউটিউবার যাকে বলে আর কি, যাদের কেউ খুব একটা পাত্তা টাত্তা দেয় না, সে হঠাৎ একদম সিনেমার জগতে ঢুকে গেল। কি করে ঢুকলে? না, এটার পিছনে একটা জার্নি রয়েছে, এটা একদিনের নয়। মানে আমি প্রথম শর্ট ফিল্ম বানিয়েছিলাম যে 2016 সালে। তোমার সাথে আমি একবার ইন্টারাকশন করেছিলাম তোমার চ্যানেলে, আমাদের যখন একটা ছবি এসেছিল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, সেই সময় আমরা কথা বলেছিলাম। আমি 2016-তে প্রথম কলেজে আর কি শর্ট ফিল্ম বানাই, এবং তার আগে এটা নিয়ে রিসার্চ ইত্যাদি 2014 থেকে শুরু করে দিয়েছিলাম। তো এটা করতে করতে তারপরে ইউটিউবের জার্নি শুরু হয় 2017 থেকে। 2018 থেকে মেনলি প্রাইমারিলি পুরো দমে আর কি ব্যাপারটা হচ্ছে। তো 6 বছর টাইম লেগেছে আমারও, মানে এটা রাতারাতি হয়ে যায়নি। এবং আমি অনেক স্ক্রিপ্ট লিখেছি, বহু জায়গায় পিচ করেছি, বহুজনকে পিচ করেছি, হয়নি, রিজেকশনও গেছে। সেগুলো লোকে জানে না, লোকে ভাবছে যে এটা কেক ওয়াক ছিল, সেটা নয় একেবারে। অ্যান্ড এই পার্টিকুলার স্ক্রিপ্টটা মানে প্রতীকদার সাথে আমার মানে এটা পুরোপুরি কি বলবো, যে একটা হয় না যে কিসমত, সেই ব্যাপারটা আর কি এখানে হয়েছে। যে প্রতীকদার সাথে আমার কোনো আলাপ ছিল না, কাছের মানুষের আগে একবার ইন্টারভিউ করেছিলাম, সেটাও অনলাইনে। তারপর হঠাৎ করেই এক জায়গায় দেখা হয়ে যায়, এবং তারপরে গাড়িতে আস্তে আস্তে আমাকে ড্রপ করে লিফট দিচ্ছিল অ্যাকচুয়ালি। তো দিতে দিতে আমি একটা গল্প শোনাই, প্রতীকদার ভালো লেগে যায়। তারপরের দিনই আমরা ওটা বসে ডেভেলপ করি। ওটা একটা খসড়া ছিল, বাট ওটাকে ডেভেলপ করি আমরা। বাট সেটা এখন আপাতত আমরা করতে পারিনি, বাংলা সিনেমা সেই ইনফ্রাস্ট্রাকচার নেই এখন। বাট আশা করি সামনের দিনে করব, এবং সেখান থেকেই প্রথমে হয়। বাট তারপরে আবার এইটার জন্য প্রতীকদার ডাকে, ভরসা করে, এত বড় একটা প্রজেক্ট সেখানে ভরসা করে, এত বড় প্রোডাকশন, শিবুদা ভরসা করে। তারপরে আমরা একটা স্ক্রিন প্লে বানাই, সেটা দিদি শোনেন, মানে নন্দিতা দি, শিবুদা শোনেন, তাদের ভালো লাগে। তারপরে অর্পণকে অনবোর্ডে নিয়েছে। অর্পণ আমার অনেক আগেকার বন্ধু, ইঞ্জিনিয়ারিং কলেজের সময়কার। অর্পণের ভাষার ওপর খুব ভালো দখল, বাংলার ওপর। তো অর্পণ অনবোর্ড আসে, তারপরে ও ডায়লগস লেখে, তারপরে কমপ্লিট স্ক্রিপ্ট আমরা আবার ন্যারেট করি। মাল্টিপল ন্যারেশন হয়েছে, মাল্টিপল চেঞ্জেস হয়েছে, শিবুদার থেকে অনেক কিছু শিখেছি। শিবুদা একটা কথা বলেছিল আমাকে যে সবসময় ফ্রন্ট স্টলের জন্য ছবি লিখবে, ব্যালকানিকে মাথায় রেখে লিখবে না। মানে তুমি বুঝতে পারছো, মানে যে সবাই বুঝতে পারছে তা নয় কিন্তু। তো সেই ব্যাপারগুলোকে মাথায় রেখে সেগুলো, এবং পুরো এই যে এতদিনে যে আমরা প্রায় স্ক্রিপ্ট নিয়ে 6-7 মাস ধরে কাজ করেছি, তো অনেক কিছু শিখেছি সিনেমা সম্পর্কে, সিনেমার বিজনেসের সম্পর্কে, স্ক্রিপ্টের সম্পর্কে। তো এটা একটা পুরো জার্নি ছিল, এবং তার আগেও অনেকটা জার্নি ছিল যেটা লোকে জানে না। তো এটা একদিনে হয়নি আর কি। না, সেটা তো 100 বার হয়নি। তুমি শিখেছো, খুব ভালো কথা। তুমি একালব্য যখন বানিয়েছিলে তখনও তুমি বলেছে আমি শিখছি, বাজেট কম আছে, এইসব। তবু লোকে প্রচুর সমালোচনা করেছে। একালব্য নিয়ে এখনো সমালোচনা করে, কমেন্ট আসে দেখি আমি মাঝে মাঝে। তো সেক্ষেত্রে এটা কেন একালব্য হয়ে যাবে না, বা একালব্যর থেকে কেন বেটার হবে? তোমার কেন মনে হয়েছে যে এটা শেখাটা তোমার কিছুটা হয়েছে যাতে তুমি একটা ভালো কিছু দিতে পারবে? না, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে একলব্য একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ছিল, ইউটিউবে রিলিজ করেছিল, এবং সেখানে একটা বাজেটের কনস্ট্যান্ট ইত্যাদি ছিল। আর ওখানে আমরা যে জিনিসটা পুল অফ করতে চাইছিলাম সেটাতে অনেক বাজেট লাগে। আর এইটাতে তো আমি ডিরেক্টর নিজে নই, ওটা আমরা ডিরেক্টর হিসাবে একটা বড় কাজ ছিল। বাট এটাতে তো প্রতীকদার ডিরেক্টর, যে বড় বড় ছবিতে, মানে এখন যে বাংলা ছবি লোকে ভাবতেই পারে না সেই ছবি সে কাজ করে এসেছে। মানে আওয়ারার মতো ছবিতে, হিরোগিরির মতো ছবিতে, যেগুলো স্কেল ওয়াইজ বিশাল বড় ছিল। এবং তারপরে প্রতীকদার নিজেও প্রচুর কমার্শিয়াল ছবি বানিয়েছে, অন্য ধারার ছবিও বানিয়েছে, কাছের মানুষ। তো সব রকম সে করেছে, তো সে এটা হ্যান্ডেল করছে। তো তার একটা সেন্সিবিলিটি আসছে, শিবুদা দিদি তাদের সেন্সিবিলিটি, নন্দিতা দিদি তাদের সেন্সিবিলিটি আসছে। সো এখানে তো আমি একটা জাস্ট ওয়ান অফ দ্য টিম প্লেয়ার। এখানে তো আমার মানে কন্ট্রিবিউশন আছে, বাট আমার ডিরেক্টরের কন্ট্রিবিউশন অনেক বেশি আছে। তো সেইগুলো মিলিয়ে ইট উইল বি আ বেটার ফিল্ম। এবং যারাই এখন অব্দি স্ক্রিপ্ট শুনেছে বা দেখেছে, তাদের তো ফিডব্যাক এখন অব্দি ভালো। এবার বাকি তো দর্শক বলবে, দর্শক দেখবে, তারাই জাজমেন্ট দেবে, তারাই জানতা জানার্দন। অরিত্র অ্যাজ আ ইউটিউবার, ও সবকিছু পারে, সবকিছুতে পারদর্শী, অলরাউন্ডার। ও স্ক্রিপ্ট রাইটিং থেকে এডিটিং থেকে আরম্ভ করে সবকিছু নিজে করে। তো তুমি এখানে স্ক্রিপ্ট রাইটার হয়েছো, খুব ভালো কথা, কিন্তু ডায়লগ লেখার জন্য আপনাকে দরকার পড়লো কেন? মানে এটা কি শুধু নেপোটিজমের ব্যাপার, না অরিত্র ভালো পারছিল না লিখতে? না, এটা নেপোটিজমের তো কোনো ব্যাপার নেই। না, মেন কারণ অরিত্র ভালো লিখতে পারছে। সেটাই আমারও সেটাই মনে হচ্ছে। না, ব্যাপারটা হচ্ছে যে সংলাপ লেখার ক্ষেত্রে যেটা হয়, সংলাপ লেখার ক্ষেত্রে তো এটা যেহেতু একটা বাংলা ভাষার ছবি, আর ভারতীয় নানা ভাষায় নানা ছবি হচ্ছে,
যিনি সংলাপ লিখছেন তাকে নানা মানুষের কথা বলতে হয়। ধরুন আপনি একভাবে কথা বলেন, অরিত্র একভাবে কথা বলে, আমি একভাবে কথা বলি। এই যে বিভিন্ন লোক বিভিন্নভাবে কথা বলেন, বাংলা ভাষাতেই কথা বলেন, তো এই ভিন্নতাটাকে ধরার জন্য বাংলা ভাষা নিয়ে যেহেতু আমি অনেকদিন কাজ করি, ওর মনে হয়েছিল যে আমি হয়তো এটা পারবো, সেই জন্য ও আমাকে বলে এবং তারপর আমি চেষ্টা করেছি। এবার কতটা পেরেছি সেটা তো সময় বলবে। আচ্ছা, ফেসবুকে তো আপনি অনেক লেখালেখি করেন, সিনেমা লেখার সম্ভবত এর আগে অভিজ্ঞতা নেই। না। তো প্রথম হচ্ছে এবার উইন্ডোজ প্রোডাকশনের সিনেমা, মানে এটা মার্কেটে বদনাম আছে, অরিত্র বহুবার বলেছে যে সিরিয়াল বানায় উইন্ডোজ। তো এটা কি মানে ওরকমই হচ্ছে? তুমি কি এর আগে সিরিয়াল টিরিয়াল লিখেছো? না, আমি এর আগে কোনো বাংলা চলচ্চিত্রে কোনো কাজই করিনি, কোনো ভাষার চলচ্চিত্রেই কোনো কাজ করিনি। এটা আমার প্রথম কাজ। আচ্ছা, তাহলে আমি এবার ডিরেক্টরের কাছে একটু যাই। যখনই কোনো ফিল্ম এরকম হচ্ছে যেটা স্পোর্টস জনরা থেকে, তো সেরকম ফিল্ম চলছে না। রিসেন্টলি আমরা দেখতে পারলাম, উদাহরণ হচ্ছে ময়দান। তো দাবারু কেন চলবে, বা এই দাবারুর মতো একটা স্পোর্টস রিলেটেড কিছু ব্যাপার আছে, এরকম একটা সিনেমা করার সাহসটা হলো কি করে, বা মনে হলো কেন এটা করা যেতে পারে? না, এটা একটা পুরনো জার্নি। দাবারু যখন লোকে দেখবে, তখন যারা দাবাটা জানে তাদের জন্য ইট উইল বি এ ট্রিট। প্রত্যেকটা গেম যেমন টেকনিক্যালি কারেক্ট, তার উপরও কিছু সিম্বলাইজেশন আছে। মানে ধরুন মায়ের সাথে একটা সিন আছে যেখানে ও কুইন স্যাক্রিফাইসটাই করছে গেমে, বা এই দাবাটাকে যদি সরিয়েও দেওয়া হয় তাহলেও এই গল্পর ভেতর মানে একটা সাধারণ মানুষের জীবনের গল্প বলছে, একটা স্বপ্ন দেখার গল্প বলছে, যেখানে একটা অসহায় মা আছে যে নিজে সবকিছু দিয়ে ফেলেছে শুধুমাত্র ছেলেকে ভালো রাখার জন্য। সেখানে একটা দাদুর গল্প আছে যে নিজে বাড়ি থেকে বেরিয়ে এসে মেয়ের বাড়িতে থাকছে, সেখান থেকে নাতিকে দাবা শেখাচ্ছে। এখানে একটা অসহায় বাবার গল্প আছে যে একটা সময় হাত দেখতো, পরে হাত দেখাটা চলে যায় কারণ সত্যি কথা বলে ফেলতে বলে। এবং সেই এত মানে টানা পোড়েনের মাঝখানে একটা বাচ্চা ছেলে স্বপ্ন দেখার গল্প হচ্ছে দাবারু। মানে যারা দাবাটা জানে না তাদের কাছেও একটা স্বপ্ন দেখার গল্প। মানে আপনারা যদি টিজারটা দেখেন, মানে টিজারে একটা ডায়লগ আছে যে ক্রিকেট ফুটবল খেললে চাকরি হয়, দাবা খেলে কি হবে। তো যে লাইনটা নিয়ে এত কথা হচ্ছে, এবং টিজারটা যে লাইনে শেষ হয়েছে যে বড় প্লেয়ারের পরিচয় জিতে আসা নয় ফিরে আসা হয়, যেটা নিয়েও এত কথা হচ্ছে। তো এইগুলো না সবকিছুই ফিলোসফিক্যাল একটা অন্য দিক আছে, এবং প্রত্যেকটা দাবার সাথেও মানে দাবার এক একটা খেলার সাথে জীবন দর্শনের এক একটা দিক আছে যেগুলো আমরা ইনকর্পোরেট করার চেষ্টা করেছি। এবং স্পোর্টস নিয়ে ছবি তো বাংলায় হয়ই না বলতে গেলে, মানে ওই খুব রেয়ার, মানে একটা দুটো নাম বেরোবে। মানে তা বলে কি আমরা জনরাগুলোকে মানে ধরবো না? এইটা খুব মানে একটা ভেগ এক্সাম্পল, মানে যে এই ছবি চলছে মানে এই ধরনের ছবি করে যেতে হবে। তো আমার খুব ভালো লেগেছিল যখন মানে আমার সঙ্গে যখন উইন্ডোজে কথাবার্তা হচ্ছিল বা শিবুদা যখন কথাবার্তা হচ্ছিল, তখনই মানে উই ওয়ার প্ল্যানিং টু ডু সামথিং ডিফারেন্ট, যেখানে আর কি মানে যেহেতু আমি একটু বেশি কমার্শিয়াল ছবি করে এসেছি, বা সেইখান থেকে মানে যাতে দুজনেরই কিছু একটা অ্যাডেড বেনিফিট আমরা ক্রিয়েট করতে পারি, সেখান থেকে দাবারুটা আমার মনে হয়েছিল যে একটা অন্য গল্প বলা যাবে এবং মানুষকে একটা অন্য দিক, মানে যেটা নিয়ে মানুষ অতটা মাথা ঘামায় না, এবং দাবাকে মনে করা হয় খুব এলিট ক্লাসের একটা খেলা, মানে যেটাকে খুব একটা লোকে, যদিও এখন অনেক স্কুল টুলে এখন সিলেবাসের ভেতরই মনে হয় দাবাকে ইনকর্পোরেট করা হচ্ছে। দাবা এখন অ্যালজাইমার্স পেশেন্টদেরও খেলানো হচ্ছে আর কি, মানে মনে রাখার জন্য। দাবা এখন শুরু করা হচ্ছে যারা আর কি মানে জেলে আছে তাদেরকেও আর কি দাবা জুভেনাইল হোমে যাতে ওরা শুধরাতে পারে, তাই জন্য ওদেরকে দাবা খেলানো হচ্ছে, এবং পজিটিভ রেজাল্ট দেখা গেছে। তারা ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে জড়াচ্ছে না। তারপরে যাদের ধরুন মেমোরির কোনো রকমের অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু হয়েছে, মেমোরি লসের দিকে কিছু হয়েছে, সেই কগনিটিভ মেমোরি যাতে ফিরে আসে সেই জন্য। তো এটা কিন্তু এরকম নয় যে খালি স্পোর্টস ফিল্ম হচ্ছে, এখানে অনেক কিছু রয়েছে। মানে তো ছবিটা তাদের দেখতে হবে। আমাদের বক্তব্য হচ্ছে যে ইটস নট অ্যাবাউট জাস্ট দাবাকে ছাড়িয়েও অনেক একটা স্বপ্ন দেখার গল্প আছে। তার মানুষ যারা স্বপ্ন দেখতে ভালোবাসে তাদের দাবারু সত্যি ভালো লাগে। মানে ব্যাপারটা যেটা আমরা দেখছি যে দাবারু হচ্ছে একটা স্পোর্টস ড্রামা, যেখানে স্বপ্ন দেখার গল্প আছে, প্লাস সেখানে কিছু ড্রামা আছে, ফ্যামিলির যে টানাপোড়েন থাকে সেই ব্যাপারটা রয়েছে। কিন্তু তার সাথে সাথে আমরা আরেকটা জিনিস দেখছি, দাবারুতে যেসব অভিনেতা অভিনেত্রীরা আছেন সবাই আগেকার দিনের মেন স্ট্রিম চলচ্চিত্রে ছিলেন, ইদানিং তারা খুব একটা কাজ করছেন না। মানে এই সিনেমাটা কি কোথাও গিয়ে সেই তাদের একটা রিউনিয়ন টাইপের, মানে সাইড লাইনের বাইরে যারা আপাতত বসে আছেন রিজার্ভ বেঞ্চে, তাদের সিনেমা হয়ে যাচ্ছে? দেখুন, এই কমেন্টটা আমি করতে পারবো না, মানে তারা আজকে কাজ পাচ্ছে কিনা, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমরা এটা খুব মানে কনসিয়াস মাইন্ডে আমরা যেহেতু 90-এর গল্পটা বলতে চেয়েছি, এবং 80-র দশকের একটা ফেজ আছে এবং 90-এর দশকের একটা ফেজ আছে। সেই 90-এর নস্টালজিয়া, মানে আমাদের একটা গান রিলিজ হয়েছে, সেটা যদি আপনারা দেখেন, তো একটা নস্টালজিয়া ক্রিয়েট করার আমরা চেষ্টা করেছি। এবং সেই জন্যই 90 দশকের যারা তখনকার দিনে তাবর অভিনেতা ছিল, মানে সেটা শঙ্করদা বলুন, চিরঞ্জিত দা বলুন, ঋতুদি বলুন, দীপঙ্কর দে বলুন, মানে যারা তখনকার দিনে মানে দাপিয়ে বেরিয়েছে, তাদেরকে আমরা একটা ওই নস্টালজিয়া ক্রিয়েট করানোর চেষ্টা করেছি। এবার আমার মনে হয়েছে মানে সেই নস্টালজিয়াটা মানে যা কালকে তো জাস্ট একটা গান বেরিয়েছে, মানে সেটা পুরো ফেসবুক কমেন্টে আর কি ভরে গেছে, মানে সেই নস্টালজিয়াটা কোথাও গিয়ে মনে হচ্ছে কানেক্ট হচ্ছে। এবং আমি 100%
শিওর ছবিটা দেখলেও মানুষ কানেক্ট করবে। আচ্ছা, তো অরিত্রর কাছে এবার একটু ফিরে যাই। তো তুমি যে দাবারুর গল্পটা যখন লিখলে, মানে হঠাৎ কেন এরকম জনরার একটা গল্প লিখলে বা এরকম কিছু, বা তোমার কেন মনে হলো এই গল্পটা বললেই পছন্দ হবে? না, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে এটা মানে গল্পটা আমার নয়, আমি স্ক্রিন প্লে লিখেছি। আচ্ছা। মানে প্রথমে প্রতিকৃতদা এবং শিবুদা মিলে ডিসাইড করে যে সূর্যশেখর গাঙ্গুলির লাইফের থেকে ইন্সপিরেশন নিয়ে কাজ হবে, সেগুলো তারা ডিসিশন নেয়। তারপরে সেই গল্প এবার তারপরে আমরা যাই সূর্যশেখর গাঙ্গুলির সাথে দেখা করি, কথা বলি, তার জীবনের পুরো গল্পটা শুনি, এবং শুনে তারপরে আমরা স্ক্রিন প্লে ডিজাইন করা শুরু করি যে কিভাবে গল্পটা বলা যেতে পারে, কোন ফেজ লাইফের কোন ফেজটাকে আমরা ধরতে চাই, কারণ তার লাইফটা তো অনেকটা বড় এবং সেটা তো পরপর জাস্ট ইভেন্টগুলোকে দেখিয়ে গেলে একটা ডকুমেন্টারির মতো মনে হবে। তো সেটা তো হলে হবে না, ছবির মধ্যে ড্রামা লাগবে, ইমোশন লাগবে। সো সেইটা কোন ফেজ থেকে কোন ফেজ অব্দি বলবো সেগুলো ডিসাইড করা, দেন সেটাকে সেইভাবে ডিজাইন করা প্রতিটা মুহূর্তকে। এবার সিনেমা যেহেতু, তাই জন্য সেখানে সিনেম্যাটিক মোমেন্টস তৈরি করতে হবে। ফুটবল ক্রিকেটে তো তবু ইন্টারেস্টিংলি দেখানো যেতে পারে, ফিজিক্যাল গেম, এক্স্যাক্টলি সেটাই। ঠিক আছে, সেখানে দাবাটাকে হাউ টু মেক ইট ভিজুয়ালি অ্যাপিলিং, যে কিভাবে হচ্ছে সেটা ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন, বা ট্রেলার এলেও বুঝতে পেরে যাবেন যে কিভাবে ভিজুয়ালি ব্যাপারটাকে ইন্টারেস্টিং করা যায়। এক তো দাবা এমনিতে কঠিন, সেটা বোঝানো সবাইকে, তারপরে সেটাকে ভিজুয়ালি ইন্টারেস্টিং করা। তো সেই জিনিসগুলো চ্যালেঞ্জ ছিল, তো সেগুলো আমরা করেছি ধীরে ধীরে, প্ল্যানিং করে ইত্যাদি করে, বারবার রিওয়ার্ক করে। এবার বাকি দর্শক দেখে না, তোমার তো এমনি আমরা জানি যে তোমার বরাবরই একটু অ্যাকশন পছন্দ বা ওই রকম টাইপের সিনেমা। এখানে অ্যাকশনও আছে এবং সেটা স্মার্টলি গল্পের সাথে ইনকর্পোরেটেড আছে। মানে এরকম নয় যে জাস্ট মানে একটা ব্লক হিসাবে আছে, স্টোরি টেলিং এর পার্ট নয়। এখানে যে অ্যাকশনটা আছে দ্যাট ইজ ডিজাইন, এবং যাতে একটা হাই দিতে পারে সেইটা অনুযায়ী আর কি করা হয়েছে। এবং প্রপার একটা ইন্টারভেল সিকোয়েন্স রয়েছে, প্রপার একটা ক্লাইম্যাক্স সিকোয়েন্স রয়েছে, যেখানে মানে পিপল উইল গেট দ্যাট হাই, যেটা কমার্শিয়াল ছবিতে পাওয়া যায়, একটা হাই অকটেন আমরা বলি না, হাই মোমেন্ট, সেটা আমরা ডিজাইন করার চেষ্টা করেছি। এখানে অ্যাকশন রয়েছে, এখানে রোম্যান্স রয়েছে, এখানে কিন্তু এটার মধ্যে সবকিছুই রয়েছে, কমেডি, রোম্যান্স, অ্যাকশন, ঠিক আছে, নাচ গান সব রয়েছে, ফ্যামিলি ড্রামা রয়েছে, ইমোশন রয়েছে, সবকিছু রয়েছে। মানে ইটস আ প্যাকেজ। মানে এটা যে ওই যে কথাটা বলা হচ্ছে বারবার যে সিরিয়াল ইত্যাদি, এটা কিন্তু নয় ওই রকম ছবি। এটা আপনার ট্রেলারটা দেখলে, ট্রেলার থেকে ইট উইল বি ভেরি ক্লিয়ার যে ইট ইজ ফর এভরি কাইন্ড অফ অডিয়েন্স, মাস টু ক্লাস। মানে এটা সাউথ সিটি আইনক্সও পছন্দ করবে, মানে হলে সিটি পড়বে এরকম ব্যাপার আছে। সেটা তো পড়বে কিনা সেটা বলতে পারছি না, যাতে পড়ে সেই চেষ্টাটা আমরা করেছি, এইটুকু 100% বলতে পারি। ওকে, অরিত্র তো ডিরেক্টরও, আপনারা জানেন। তো অরিত্র ডিরেক্টর হিসেবে খুব ডিস্টার্ব করেনি মাঝে মাঝে এসে এটা ওটা বলা এসব করেনি? না, সেরকম করেনি, কিন্তু মানে ও প্রথম সৈনিক বলতে গেলে। মানে যখন আমরা এই গল্পটা সিলেক্ট করি এবং তো যখন এই সূর্যশেখর গাঙ্গুলি জীবন নিয়ে ছবিটা করবো ভেবেছিলাম, আমি প্রথম ওকে ডেকে আর কি আমরা যে ডিসকাশনটা করেছিলাম, তো হি ওয়াজ দ্য ফার্স্ট প্লেয়ার টু গেট ইনকর্পোরেটেড ইন দ্য ফিল্ম। আর ও পুরো ছবিটা জুড়ে ছিল আর কি। মানে ইটস আ হিউজ লেবোরিয়াস প্রসেস। প্রায় 1 বছরের ওপর ধরে এই ছবিটা নিয়ে রিসার্চ ওয়ার্ক চলেছে এবং শুটিং চলেছে, তারপরে পোস্ট প্রোডাকশন চলেছে। তো পুরোটাই ও খুব ইনভলভ ছিল। আরও মানে প্রথম সারির আর কি সৈনিক, যে আর কি মানে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আছে। এখানে তো অরিত্রের ব্যাপারটা বুঝলাম, তার থেকেও বড় কথা অরিত্রের থেকেও বড় ডিরেক্টর তো এখানে উপস্থিত, শিবুদা আছেন, তিনি এখানে প্রডিউসার, তার এত হিট সিনেমা আছে। তো এটা কি শিবুদাই আসলে ডিরেক্ট করেছেন, আপনার নাম দিয়ে গোপনে চালানো হচ্ছে, এরকম ব্যাপার কিছু আছে? দেখুন, এই কন্ট্রোভার্সিটা কোনো মানে হয় না। তো আমি এইটুকু বলতে পারি যে শিবুদা হ্যাজ বিন এ গাইডিং ফোর্স। মানে শিবুদা আমাকে প্রথম দিন থেকে চিনতো, কারণ আমি প্রথম যখন অ্যাসিস্ট করি তখন শিবুদাকে অ্যাসিস্ট করেছিলাম, সে অনেক দিন আগের কথা। তারপরে শিবুদার সাথে আমার অনেকবারই প্ল্যানিং হয়েছে ছবি করার জন্য। আলটিমেটলি ওটা দাবারুতে হয়। শুধু শিবুদা না, মানে নন্দিতা দি আর শিবুদা মিলে আমরা প্রায় 6 মাস ধরে স্ক্রিপ্টটার পেছনে খেটেছিলাম। সেদিক থেকে বলতে গেলে আমি এইটুকু বলতে পারি যে শিবুদা মানে শুটিংয়ে গেলেও মানে কোনো দিন এসে, না শুটিংয়ে একদিন বা যে কদিনই যাক, শুটিংয়ে কোনো দিন এসে মানে হি হ্যাজ নেভার স্যাট বিসাইড মি। মানে আমি যতবার বলতাম বসো 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 বসো, তো শিবুদা হ্যাজ নেভার স্যাট বিসাইড মি। বাট হ্যাঁ, মানে বিহাইন্ড দ্য ব্যাক হি হ্যাজ অলওয়েজ বিন আ সাপোর্ট। মানে আমি জানি না, মানে ভবিষ্যতে হয়তো আমি অন্য কোনো কাজেও যদি কখনো বিপদে পড়ি, মানে হি হ্যাজ অলওয়েজ বিন আ গাইড। মানে আমি ফোন করবো, প্রথম ফোনটা হয়তো তাকেই করবো। কাস্টিং যারা আছেন তার মধ্যে তো ঋতুপর্ণা আছেন। তো বরাবর শোনা যায় ঋতুপর্ণা নাকি সবসময় শুটিং এ অনেক লেট করে আসেন, সবাইকে অপেক্ষা করতে হয়। এটা কি সত্যি কথা? এটা তোমার মুখ থেকে জানতে? না না না, এটা একেবারে মিথ্যে কথা। এটা এগুলো রটনা ইন্ডাস্ট্রির লোক হয়ে গেছে। না না, এটা সিরিয়াসলি। আমরা মানে একটা পোর্শন বাইরেও শুট করেছি, কলকাতার বাইরে। মানে সেখানে যেভাবে আমরা শুট করেছি, তার মানে স্বাভাবিকভাবে বিটিএস ইত্যাদি আসবে সেখানে, তোমরা মানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে বিশাল চ্যালেঞ্জিং ছিল। ওই যে টাইম ম্যানেজমেন্টের কোঅপারেশন যদি না থাকে এবং আর্টিস্টের সাথে যদি কোঅপারেশন না পাওয়া যায়, ওই শুটটা করা ইম্পসিবল। যার কিছু শর্টস টিজারের মধ্যে লোকে দেখেছে অলরেডি, একটা ব্রিজের উপর দিয়ে ঋতুদি ছুটে যাচ্ছে। তো ওগুলো যখন বিটিএস আসবে তখন আরো বেটার বুঝতে পারবে। আমি এখন বাড়িয়ে কিছু বলছি না, মানে বিটিএস এর ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে হাউ ডিফিকাল্ট ইট ওয়াজ টু শুট দেয়ার, এবং আরো কিছু লোকেশনসে। সো আর্টিস্টের কোঅপারেশন সবসময় ছিল এবং সবাইকার, ঠিক আছে। এবং দীপঙ্কর দে, ওনার যেহেতু হেলথ বয়স হয়ে গেছে, হেলথের একটা প্রবলেম আছে, এই জন্য ঋতুদি সবসময় টাইমে এসছেন এবং উনি যতটা ভাবে কোঅপারেট করা যায় করেছেন। এগুলো হচ্ছে কি বলতো,
মানে খবর এটা রটিয়ে দেওয়া হয়, এদেরকে নিয়ে একটা পারসেপশন তৈরি করে দেওয়া হয়, অমুক একটা টাইমে আসে না, অমুক একটা এই করে, অমুক একটা সেট থেকে বেরিয়ে যায়। এগুলো হয় না, এগুলো অ্যাকচুয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রি যখন কাজ হয় এটা কিন্তু খুবই সিস্টেম্যাটিক ওয়েতে কাজ হয়, সেখানে কিন্তু ওরকম থাকে না, মানে ওইটা গ্ল্যামার অ্যান্ড গ্লিটসটা পরে, মানে ওটা হচ্ছে বাই প্রোডাক্ট। যখন কাজটা হয় ইট ইজ ভেরি সিস্টেম্যাটিক, তার মধ্যে অনেক কমপ্লেক্স জিনিসপত্র, যেহেতু অনেকগুলো আর্ট ফর্মের কম্বিনেশন, তো তখন কিন্তু প্রচন্ড খাটনি হিসেবে কাজ হয়, তখন কিন্তু খাবার অব্দি টাইম আমরা পাই না, তখন কিন্তু ওই গ্লিটস অ্যান্ড গ্ল্যামারটা থাকে না, মানে ওটা দর্শকের মনে হয় আপাত দৃষ্টিতে। তো ঋতুদি ওয়াজ অলওয়েজ ভেরি সাপোর্টিভ। হ্যাঁ, অরিত্র তো পুরোনো পাপি এইসব ব্যাপারে, তো তুমি তো নতুন লোক, তুমি হ্যাঁ তোমার কাছেই জিজ্ঞাসা করছি যে এগুলোকে সত্যিই বলছে যে সবাই এত প্রফেশনাল, এত পারফেক্ট, এত ভালো, এরকম কি হয় সত্যি? আমি যতটুকু দেখেছি শুটিং এ গিয়ে, আমি তো এর আগে আমার শুটিং দেখার অভিজ্ঞতা খুব বেশি ছিল না, আমি যতটা দেখেছি যেহেতু এটা একটা খুব মানে ইটস এ টিম ওয়ার্ক, কি বলবো, মানে একজন প্লেয়ারের যদি কোনো সমস্যা হয় তাহলে গোটা ওয়ার্কটা ড্যামেজড হতে পারে। তো সেই দিক থেকে দেখতে গেলে যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকে অত্যন্ত সিনিয়র অভিনেতা, তারা বহু ছবি এর আগে করে এসছে, ফলে এই জিনিসটা তাদের খুব জানা যে আমি যদি আজকে এইরকম একটা কিছু করি তাহলে সিনেমাটা সামগ্রিকভাবে ক্ষতি হবে। সেদিক থেকে আমি অন্তত দেখেছি সকলেই খুব সিস্টেমেটিক্যালি কাজ করেছেন। এই এত বড় একটা সেট, এতজন মানুষ সেখানে ইনভলভ, এতগুলো আর্ট ফর্ম, তাদের মধ্যে একটা কোলাবোরেশন চলছে, একজন লিখেছেন, কেউ ক্যামেরা করছেন, প্রতিক্রিয়া ডিরেক্ট করছে, বিভিন্ন জন বিভিন্ন কাজে ব্যস্ত, সবাই কিন্তু আলাদা আলাদা নিজের পার্টটা গুছিয়ে নিচ্ছেন, কারণ কেউ হয়তো বুম মাইক ধরে আছে, আলাদা আলাদা কাজ প্রত্যেকে করছে। এবার কোনো একজন মানুষের জন্য পুরো জিনিসটা যদি ঘেঁটে যায় সেটা একটা সমস্যাজনক, এবং যারা সিনিয়র অভিনেতা তারা এই বিষয়টা সবসময় মাথায় রাখেন। যেমন একজন ভালো ক্রিকেটার যেমন সবসময় মনে রাখেন আমার দায়িত্ব দলকে জেতানো, সেরকম একজন সিনিয়র অভিনেতা সবসময় মনে করেন যে আমি যখন এই টিমের পার্ট, আমার প্রথম কাজ টিমকে জেতানো। দাবারুর সাথে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে 3 জন ডিরেক্টর যুক্ত আছেন, একজন তো প্রত্যক্ষ ডিরেক্টর আছেনই, আর বাকি 2 জনও কাগজে কলমে হলেও বা পিছনে থাকলেও ডিরেক্টর। তো সবাই কি এই যে বাংলা সিনেমা এখন যে লেখা হচ্ছে, বাংলা সিনেমাতে চোখে জল আসছে কিন্তু হলে সিটি পড়ছে না, তো সবাই কি এবার সিটি পড়ার মতো ডায়লগ লিখতে দিয়েছে, নাকি সেই ফেলেনি, কুরোসাওয়া, গদার এইসব ছুঁড়ে ছুঁড়ে মারছিল? না, আমি মনে করি যে এই সিটি পড়ার যে ব্যাপারটা আপনি বলছেন সেটা না, মানে একটা সংলাপ বা একটা ডায়লগ সেটা সবসময় একটা মাল্টি ডাইমেনশনাল হওয়া উচিত, যাতে এক একজনের কাছে এক একটা অ্যাসপেক্ট নিয়ে ডায়লগটা যায়। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, জন অরণ্য ছবিতে সত্যজিৎ রায়ের একটা কনভারসেশন ছিল, ছোট্ট 1 লাইনের কনভারসেশন। মোহনবাগান মাঠে খেলা হয়েছে, খেলাটা ভাঙছে, 2 জন বসে আছে, 2জনেই বেকার, তখন চাকরির নিয়ে একটা খুব সমস্যা, 7-এর দশকে চাকরি নেই, বেকারত্ব। সে সময় এক বন্ধু আরেক বন্ধুকে বলছে দাদা একটা মজা করি, একজন ভদ্রলোক আসছেন, তাকে জিজ্ঞেস করছে দাদা আপনি পাস না অনার্স? লোকটা বলছে আমি মোহনবাগান। এই সংলাপটা কি বলছে যে এই সময় একটা এত টার্বুলেন্স, এত চাকরি নেই, মানুষের এত রকম সমস্যা, সেখানে ওই লোকটা মোহনবাগান বলছে, তার মানে ও একটা উত্তরণের পথ খুঁজছে, ও এইটার মধ্যে থাকতে চাইছে না। তাহলে এত বড় স্টোরিটা কিন্তু তুলাইনে আসছে। আমার মনে হয় যে সংলাপের কাজই সেটা, যে আমি একটা বড় অ্যাসপেক্টকে ছোট একটা ডাইমেনশনে ধরবো। এবার সেইটা যদি ধরতে পারে এবং সেই ডাইমেনশনটা আর তার যে বড় অ্যাসপেক্টটা, দুটোর সঙ্গে যদি অডিয়েন্স নিজেকে কানেক্ট করতে পারে, তাহলে তিনি হয় সিটি দেবেন নয় হাততালি দেবেন, এটা তো আমার মনে হয়। বাহ, শুনে দাবারু দেখার ইন্টারেস্ট আরো বেড়ে গেল। আর আপনার কাছে এবার পরবর্তী প্রশ্ন, যে আপনি এর আগে যে সিনেমাটা করেছিলেন সেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের ব্যানারে, এবার একেবারে উইন্ডোজে, মানে সবসময় এরকম বড় বড় প্রোডাকশন হাউস, আপনি কি করে ক্র্যাক করছেন এগুলো? না, ক্র্যাক না, অ্যাকচুয়ালি তার আগে আমার একটা লম্বা জার্নি আছে। মানে আমি স্কুল বাঙ্ক করে আমি অ্যাসিস্ট করতাম, মানে এই কলেজ বাঙ্ক করে আমি অ্যাসিস্ট করেছি আর কি। মানে আমি শিবুদাকে প্রথম অ্যাসিস্ট করেছি, তারপরে আমি রবিজি আছে, রবি কিনাগি, রবিজির সাথে আমি বহু ছবিতে অ্যাসিস্ট করেছি, মানে আওয়ারা দিবানা, বাঙালি বাবু, ইংলিশ মে কি আমার মনেও নেই, মানে অর্ধেক অনেক। তো যাই হোক, এনিওয়েজ আমার সাথে মানে সবারই পরিচিতিটা আর কি আছে আর কি। মানে আমি যখন অ্যাসিস্ট্যান্ট ছিলাম আমি সবার সাথেই অলমোস্ট কাজ করি, যেহেতু রবিজি তখন মানে ব্লকবাস্টার ডিরেক্টর ছিল তখন। আমার তখন 23 বছর বয়স যখন শ্রীকান্ত আমাকে ছবি দিয়েছিল, মানে আমার প্রথম ছবি যখন ভেঙ্কটেশ। এনিওয়েজ, তো আমার সাথে পরিচিতি সবারই আছে আর কি। এবার তখন কাছের মানুষও হওয়ার কথা ছিল অনেক আগে, মানে সেটা তখন ফ্রুটফুল হয়নি, মানে যে যার জন্যই হোক। এরকম শিবুদার সাথেও আমার অনেক আগে থেকে প্ল্যানিং ছিল যে একটা ছবি করবো একসাথে। তো সেটাও আমাদের ইনফ্যাক্ট অন্য একটা সাবজেক্ট পুরো লেখাও ছিল, তো সেটাও কিছু একটা কারণের জন্য হয়নি। তো আলটিমেটলি দ্যাট হ্যাপেন্ড। মানে তারপরে আমরা ডিসকাস করে আর কি উই প্ল্যান্ডকে আমরা সূর্যশেখর গাঙ্গুলির জীবন নিয়ে ছবিটা করবো। তো ইট টুক এ লট অফ টাইম, মানে আমাদের দেখে মনে হচ্ছে যে এটা এখন আপেক্ষিক, এটা একটা ঘটনা হচ্ছে, মানে এটার পেছনে হয়তো 3-4 বছর আগেও একটা মানে সেখান থেকে একটা শুরুয়াত ছিল। তো মানে আমাকে ছোটবেলা থেকে যেটা সবাই দেখেছে আর কি, মানে আমি যখন কাজটা করি আর কি, মানে আমি একটু প্যাশনেটলি করি আর কি, তো সেই জন্য হয়তো লোকে সাপোর্ট করে আর কি। আর শিবুদা আমাকে একদম প্রথম দিন থেকে চেনে, মানে আমি বলছি শিবুদা নন্দিতাদির একটা অফিস ছিল সামনে, তো সেখানে আমি মানে একদম প্রথম আমি ওই অফিসেই আসি আর কি। মানে আমি সিনেমা প্রথম জানতে পেরেছিলাম ওই অফিস থেকে আর কি, যে কিভাবে সিনেমা হয়, কিভাবে শর্ট হয়, কিভাবে পুরো প্ল্যানিংটা হয়। শিবুদা আমার খুব কাছের একজন মানুষ এবং
তারপরে ছবির প্ল্যানিং হয়, ছবি হয়, এবং আশা করি 10 তারিখ যখন রিলিজ হবে দর্শকদের ভালো লাগলে বাদ বাকি পরবর্তী প্ল্যানিংও তাকে পাশে পাবো। দাবারু আশা করি ভালো হবে এবং সফল হবে। আপনি যেরকম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের পর এবার উইন্ডোজে এসেছেন, তুমি কি পরের বার যদি সফল হয় এবং এরকম হতে পারে যে ক্যাম্প বদল করে আবার ওদিকে চলে গেলে? না, আমরা তো অলরেডি আমি আবার সেকেন্ড ছবিও করে ফেলেছি, তারও শুটিং হয়ে গেছে, শাস্ত্রী বলে মিঠুন চক্রবর্তী রয়েছে, এটা সুরিন্দর ফিল্মস এবং সোহম এন্টারটেনমেন্ট, সোহমদার প্রোডাকশন, বিট্টুদার প্রোডাকশন, তাদের যৌথ প্রযোজনা। তো আমি অলরেডি অন্য প্রোডাকশনেও কাজ করেছি আর কি। আচ্ছা, তুমি তো এত কাজ করছো ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, এত না, দুটোই করে। আচ্ছা, দুটোই করছো, ক্রমশ আরো করবে, এটা অবশ্যই। তো সেখানে এতদিন ইউটিউবার হিসেবে যেগুলো তুমি জানতে পারতে না, যেগুলো মনে হতো কি করে জানবো, বা কোনোদিন আমরা যদি জানতে পারতাম পর্দার পেছনে কি হয়, তো এখন এসে তো নিশ্চয়ই সেরকম কিছু জানতে পারছো। তো আমাদেরকে একটু সেই সব গোপন খবর একটু ফাঁস করে দাও না। না, গোপন এখানে দেখো, প্রথম হচ্ছে কি, যখন আমি রিভিউয়ার হিসেবে কাজ করছি, ইউটিউবে কাজ করছি, আমি সব সিনেমা দেখছি, আমি অডিয়েন্সের মাঝে গিয়ে বসে অডিয়েন্সের পার্সপেক্টিভটা পুরোপুরি পাই, এখনো পাই, যেহেতু আমি করি, যে কিসে রিয়াক্ট করছে, কিসে করছে না, কোনটা চলছে কোনটা চলছে না, সেটা একটা অডিয়েন্সের পার্সপেক্টিভ দিয়ে পাই। বাট সিনেমা যে তৈরি হয়, অডিয়েন্সের পার্সপেক্টিভ দিয়ে একটা ছবি তৈরি হতে পারে না, সেখানে অনেক প্যারামিটার্স আরো কাজ করে। সেই প্যারামিটার্স গুলো কি, একটা ছবি যেদিনকে লেখা হচ্ছে বা আইডিয়েশন হচ্ছে, সেখান থেকে যে রিলিজ অবধি একটা হিউজ জার্নি আছে। সেই জার্নিটা কি, কিভাবে লোকের কাছে পৌঁছে যেতে হবে। পৌঁছে যাওয়া মানে ওই সোশ্যাল মিডিয়াতে পৌঁছে যাওয়া না, গ্রাউন্ডে পৌঁছে যাওয়া, হলে পৌঁছে যাওয়া, তাকে ইন্টারেস্ট করে হলে নিয়ে আসা, কারণ তাকে তার টাইম দিতে হবে, এনার্জি দিতে হবে, টাকা দিতে হবে। সেটা কি হতে হবে, সেই প্রসেসটা কি, এবং এই ছবিটার ফিজিবিলিটি কি, কিভাবে ডিজাইন করতে হবে, কাস্টিং করতে হবে, মানে এটা একটা হিউজ প্রসেস। তো সেই প্রসেসটা যতটা ক্লোজ থেকে দেখা যায়, আমি এই দুটো ছবিতেই প্রদীপ্তিদের সাথেই কাজ করেছি, শেখার চেষ্টা করেছি যতটা ক্লোজ থেকে সম্ভব, কারণ এটা সামনের দিনে আরো হেল্প করবে। আর যত সামনের দিনে না, ব্যাপারটা এরকম কি যে আমরা আগে দূর থেকে দেখতাম, তুমি আমি তখন একই জায়গায় ছিলাম ধরো, তো আমরা দেখে ভাবতাম এটা অনেক সহজ, এখন তুমি কাছ থেকে দেখছো বলে মনে হচ্ছে ব্যাপারটা আরো অনেক টাফ। না, আমি জানতাম এটা টাফ, এর মেকিং প্রসেস ইজ অলওয়েজ কমপ্লিকেটেড, এটা আমি জানতাম, কখনোই না। কিন্তু এখানে মানে মেকিংটার বাদেও, মানে রাইটিং, মেকিং ইত্যাদির বাইরেও কতগুলো ইকুয়েশনস আছে, সেই ইকুয়েশনস গুলো তোমাকে বুঝতে হবে। কারণ এই যে তুমি আজকে ইউটিউব করছো, তোমাকে তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোন কন্টেন্টটা চলবে, কি কোনটা শর্টসে যেতে হবে। এই যে অ্যালগোটাকে বুঝে স্টাডি করে তোমাকে সেই অনুযায়ী ভিডিও নামাতে হচ্ছে, সেই অনুযায়ী ছবিও কিন্তু সেরকম, এবং ছবিতে তো আরো বেশি ইনভেস্টমেন্ট হয়ে আছে। তোমার একটা ভিডিও শুট করতে যতটা লাইটিং সেট আপ ইত্যাদি ক্যামেরা লাগবে, তার থেকে অনেক গুণ বেশি সিনেমাতে। তো সেই ইকুয়েশনস গুলো কি এবং কিভাবে প্রপারলি সেটাকে নিয়ে আসা, মানে একটা আমরা বলি না, বাচ্চা জন্ম দিলেই তো হয়ে যায় না, স্কুলে পাঠাতে হবে, তার আগে ভ্যাকসিনেশন হবে, একটু বড় হবে, স্কুলে যাবে, কলেজে যাবে, তার চাকরি, এই পুরো প্রসেসটা হচ্ছে একটা সিনেমা ওই জন্য বলে নিজের সন্তানের মতো আর সেই প্রসেসটা পুরো যে শিখে গেছি একেবারেই হয় না, যেটা একটা ছবিতে কখনোই হতে পারে। ইন দ্য লার্নিং প্রসেস শেখার চেষ্টা করছি, এবং আমি প্রত্যেককে এটাই বলবো, কারণ অ্যাসপায়ারিং অনেকে থাকে তো, তাদেরকে এটাই বলবো যে মানে প্রথম হচ্ছে যে তুমি ক্রাফটটা শেখার চেষ্টা করো, মানে ওই গ্লিটস অ্যান্ড গ্ল্যামার দেখে, কারণ গ্লিটস অ্যান্ড গ্ল্যামারটা সত্যি বাই প্রোডাক্ট, ওটা দেখে আসবে, তুমি একদিনও পারবে না টিকতে। তোমাকে ক্রাফটটা শিখতে হবে, আসতে হবে, চেষ্টা করতে হবে, এবং ওই আজকেই যাবো ফাটিয়ে দেবো, একটা কিছু করে নেবো, এইটা না, পেশেন্স রাখতে হবে। হ্যাঁ, আমি করছি, এটা হবে, ওটা হবে না, একটা হবে, 4টে ফেল করবে। মানে আমি প্রতিকৃতিকে প্রচুর আইডিয়া শুনিয়েছি, ফেলে দেয়, না এটা হবে না, ওটা হবে। তো তারপরে যে আমি 5 নম্বর আইডিয়াটা শোনাবো না, এরকম যাতে না হয়, মানে তোমার প্রসেসটা চলতেই থাকবে। মানে এর পিছনেও আমার অর্পণের আমরা আরো নানান রকম আইডিয়াস ইত্যাদি নিয়ে জ্যাম করতে থাকি, আমাদের এই প্রসেসটা চলছে। কিন্তু কতটা স্ক্রিনে আসবে সেটা ইম্পর্টেন্ট না, আমরা তো শিখছি, এটা থেকেও শিখছি, এইটা চলতে থাকে আমাদের, সেটার দিকে ফোকাস করা আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট, প্রসেসটার উপর। এবং শিবুদাও এটা আমাদের বলেছে, এনজয় দ্য প্রসেস, আউটপুট তোমার হাতে নয়, মানে রেজাল্টটা, ছবির আউটপুট তোমার হাতে, বক্স অফিস রেজাল্টটা তোমার হাতে নয়, এনজয় দ্য প্রসেস। তো সেইটাই এনজয় দ্য প্রসেস, যারা এখন অ্যাসপায়ারিং আছে তাদেরকে এটাই বলি। ওকে, আমরা শেষ প্রশ্নের দিকে এগিয়ে এসেছি। তো শেষ প্রশ্ন প্রতিকৃতদার কাছেই করি যে কবে আসছে দাবারু, আর দাবারু সিনেমাটা কেমন, এর গল্পটা কিরকম? মানে সূর্যশেখর গাঙ্গুলি অলরেডি বিখ্যাত লোক, তো তাকে কি আরো বিখ্যাত করে তুলতে পারবে সিনেমাটা? কিরকম গল্প এটা? প্রথমেই বলি যে দাবারু 10 তারিখে, মানে 10ই মে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে আসছে। সো দাবারু এটা সূর্যশেখর গাঙ্গুলির জীবন থেকে অনুপ্রাণিত একটা গল্প, এবং সূর্য আগেও ফেমাস ছিল, বাট আমার এখানে দাবা বাদ দিয়েও একটা স্বপ্ন দেখার গল্প আছে, এখানে একটা মধ্যবিত্ত বাড়ির ছেলের প্রয়োজনের গল্প আছে, এখানে একটা অসহায় মায়ের গল্প আছে, একটা অসহায় দাদুর গল্প আছে, এবং যারা মানে শুধু দাবা নয়, মানে যারা হয়তো একটা ক্রিকেট খেলতে চাইছে, বা যারা হয়তো একটা থিয়েটার করতে চাইছে, যারা হয়তো সিনেমা বানাতে চাইছে, যারা হয়তো গান গাইতে চাইছেন, তাদের গল্প এই দাবারুর ভেতর লুকিয়ে আছে, এবং যে কোনো মধ্যবিত্ত বাড়ির মানুষের ভালো লাগবে। আপনারা এসে একবার হলে এসে দেখবেন, এবং যদি ভালো লাগে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং কাছের মানুষদের নিশ্চয়ই বলবেন হলে গিয়ে সিনেমাটা দেখতে। তাহলে 10 তারিখ সবাই আসবেন, কি বলো?
হ্যাঁ 10 তারিখ আসতেই হবে হলে। 10 তারিখ সকলে অতি অবশ্যই আসবেন। ভালো লাগলে আপনার কাছের মানুষদের বলবেন, আপনাদের ভালো লাগলে তবে আমাদের এই এতদিনের চেষ্টাটা সার্থক হয়েছে বলে আমরা মনে করব। আজকে যদি এই দাবারুর মতো ছবি যদি আপনারা ভালো লাগে তাহলে ডেফিনেটলি মানে এইটাই যদি আমরা একটু মানে আমরা যদি সাকসেসফুল হই, এরকম আরো অনেক আনইউজুয়াল গল্প আছে আমাদের কাছে যেগুলো মানুষ অতটা জানে না। মানে হয়তো মানে আমি বলছি সূর্যশেখরকে লোকে চিনতো, কিন্তু দাবার যে এত ভাস্টনেসটা ছিল সেটা মনে হয় আগে এতটা মানে প্রচারে ছিল না। তো আমার মনে হয় এরকম আনইউজুয়াল আরো অনেক গল্প আছে যেগুলো আমরা করতে পারবো। আপনারা এরকম গল্পকে একটু সাপোর্ট করবেন। ওকে, দাঁড়ান এক্ষুনি চলে যাবেন না। দাবারু 10 তারিখ রিমাইন্ডার দিয়ে রাখুন মোবাইল ফোনে। কিন্তু আজকে এই মুহূর্তে যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন আপনি ভালো থাকবেন, সিনেমা দেখবেন।